আমার নাম অদিতি শর্মা। আমার বিয়ে হয়েছিল অর্জুন পালের সাথে। অর্জুন একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কর্মসূত্রে অন্য শহরে থাকে। বিয়ের পর আমি এসেছিলাম আমার শ্বশুরবাড়ি, এই আধা গ্রামীণ শহরে। নতুন সংসার, নতুন মানুষ, সব মিলিয়ে একটা চাপা পরিবেশ আর হালকা ভয় আমার মনে কাজ করছিল। আমার শ্বশুরমশাই বিনোদ পাল ছিলেন একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক। এলাকার সবাই তাকে এক ডাকে চিনত এবং সম্মান করত। প্রথম দিন থেকেই তিনি আমার সাথে এমন ব্যবহার শুরু করলেন যেন আমি তার নিজের মেয়ে। আমাকে সংসারে সব কিছু চিনিয়ে দেওয়া, আমার পড়াশোনার প্রশংসা করা, সব মিলিয়ে আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম। আমার মনে হয়েছিল আমি শুধু একজন ভালো স্বামী পাইনি, একজন আদর্শ শ্বশুরও পেয়েছি। তিনি প্রায়ই বলতেন, অদিতি মা, এই বাড়িটা এখন তোমার, কোনো দ্বিধা করো না। তার এই আন্তরিকতায় আমার সব ভয় কেটে গিয়েছিল। আমার শাশুড়ি নন্দিতা পাল একজন সাধারণ ঘরোয়া মহিলা। তিনি সারাদিন পূজা অর্চনা আর সংসারের কাজ নিয়েই থাকতেন। মানুষ এসবে সোজাসাপটা হলেও মনে হতো তিনি যেন সারাক্ষণ আমার শ্বশুরমশাইকে ভয় পেয়ে চলেন। আর ছিল আমার দেওর অর্পণ, সবে কলেজে উঠেছে, প্রাণবন্ত একটা ছেলে। অর্জুন না থাকায় অর্পণই ছিল আমার কথা বলার সঙ্গী। প্রথম কয়েকটা দিন স্বপ্নের মতো কেটে গেল। আমি নতুন পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার আপ্রাণ চেষ্টা করছিলাম, কিন্তু এই সুখ বেশি দিন স্থায়ী হলো না। অর্জুন ওর অফিসের কাজে ফিরে যাওয়ার পর থেকেই আমি বাড়ির ভেতরের অন্য একটা রূপ দেখতে শুরু করলাম। শ্বশুরমশাইয়ের অতিরিক্ত আগ্রহের পেছনে যেন অন্য কিছু একটা লুকিয়ে আছে। প্রথম দিকে আমি বিষয়গুলো ঠিক বুঝতে পারতাম না। তিনি আমার পড়াশোনা, আমার বন্ধুবান্ধব, এমনকি আমার বাপের বাড়ির আর্থিক অবস্থা নিয়েও এমন সব প্রশ্ন করতে শুরু করলেন যা আমার কাছে কিছুটা অদ্ভুত লাগতো। আমি ভাবতাম হয়তো তিনি আমার সম্পর্কে সব জেনে রাখতে চান, তাই এসব জিজ্ঞাসা করছেন। ধীরে ধীরে আমি বুঝতে পারলাম তার এই যত্ন আসলে এক ধরনের কঠোর নিয়ন্ত্রণ। আমি কখন ঘুম থেকে উঠছি, কার সাথে ফোনে কথা বলছি, এমনকি আমি কী রঙের শাড়ি পরছি, সব কিছুতেই তার তীক্ষ্ণ নজর। একদিন আমার ছোটবেলার বান্ধবী রীতা, যে এই শহরেই থাকে এবং একটি নারী অধিকার সংস্থায় কাজ করে, আমার সাথে দেখা করতে এসেছিল। রীতা চলে যাওয়ার পর শ্বশুরমশাই খুব শান্ত গলায় আমাকে বললেন, বৌমা, পালবাড়ির বউদের এত বাইরে মেলামেশা করা শোভা পায় না। রীতা মেয়েটা ভালো নয়, ওর সাথে বেশি মিশবে না। আমি সেদিন প্রথমবার নিজের অবস্থান স্পষ্ট করেছিলাম। বলেছিলাম, বাবা, রীতা আমার ছোটবেলার বন্ধু, আর ও খুব ভালো একটা মেয়ে। আমার গলার স্বরে হয়তো দৃঢ়তা ছিল। তিনি সেদিন আর কিছু বলেননি, কিন্তু তার চোখ দুটো কেমন যেন বদলে গিয়েছিল। সেই শান্ত স্নেহময় দৃষ্টির জায়গায় আমি এক শীতল কঠিন দৃষ্টি দেখেছিলাম। আমার বুকের ভেতরটা অজানা আশঙ্কায় কেঁপে উঠেছিল। আমি বুঝতে পারছিলাম এই চার দেয়ালের ভেতরে এমন কোনো রহস্য আছে যা আমার জানা নেই। আমার শাশুড়ি নন্দিতা দেবীর আচরণও আমার কাছে অদ্ভুত লাগত। তিনি কখনোই আমার শ্বশুরমশাইয়ের কোনো কথার উপর কথা বলতেন না। বিনোদ পাল যখন বাড়িতে থাকতেন তখন তিনি সারাক্ষণ তটস্থ হয়ে থাকতেন। আমি যদি কখনো শ্বশুরমশাইয়ের কোনো আচরণের বিষয় তাকে বলতাম, তিনি সঙ্গে সঙ্গে বিষয়টা এড়িয়ে যেতেন। বলতেন, উনি বাড়ির কর্তা, উনি যা বলেন সবার ভালোর জন্যই বলেন, তুমি মানিয়ে নাও মা। তার এই ভয় পাওয়া, এড়িয়ে চলাটা আমার সন্দেহকে আরও বাড়িয়ে তুলল। অর্পণ, আমার দেওর, এই বাড়ির একমাত্র সদস্য ছিল যে আমার সাথে সহজভাবে কথা বলতো। সেও তার বাবাকে অসম্ভব ভয় পেত, কিন্তু তার মধ্যে একটা সততা ছিল। সে আমাকে কয়েকবার আকারে ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করেছিল যে তার বাবা বাইরে থেকে যতটা ভদ্র ও সম্মানিত, ভেতর থেকে ততটা নন। সে বলেছিল, বৌদি, বাবা খুব জটিল মানুষ, তুমি একটু সাবধানে থেকো। অর্পণের এই কথাগুলো আমার মনের ভয়কে আরও গভীর করে তুলেছিল। আমি বুঝতে পারছিলাম আমি এমন একটা জালে জড়িয়ে পড়ছি যেখান থেকে বেরোনো সহজ নয়। অর্জুনকে আমি ফোনে সব কথা বলার চেষ্টা করতাম, কিন্তু সে অনেক দূরে, নিজের অফিসের চাপে ব্যস্ত। আমি যখনই শ্বশুরমশাইয়ের এই অদ্ভুত নিয়ন্ত্রণের কথা বলতাম, অর্জুন ভাবত আমি হয়তো নতুন পরিবেশে মানিয়ে নিতে পারছি না, তাই অতিরঞ্জিত করছি। সে বলতো, অদিতি, বাবা একটু পুরনো দিনের মানুষ, তাই হয়তো একটু কড়া শাসন করেন। তুমি কিছু মনে করো না, আমি ফিরে এসে সব ঠিক করে দেব। আমি বুঝতাম অর্জুন দূর থেকে পরিস্থিতিটা আন্দাজ করতে পারছে না।
আমি একা হয়ে যাচ্ছিলাম। শ্বশুরমশাইয়ের একটা আলাদা পড়ার ঘর ছিল, যেটা প্রায় সময় তালাবন্ধ থাকত। তিনি বলতেন ওই ঘরে তার অনেক পুরনো বইপত্র আর স্কুলের জরুরি কাগজপত্র আছে। কিন্তু অদ্ভুতভাবে সেই ঘরে তিনি ছাড়া আর কারোর ঢোকার অনুমতি ছিল না। এমনকি আমার শাশুড়িকেও তিনি ওই ঘর পরিষ্কার করতে দিতেন না। তিনি নিজেই সব করতেন। আমার মনে হতো ওই বন্ধ দরজার পেছনেই হয়তো সব রহস্য লুকিয়ে আছে। ওই ঘরে এমন কি আছে যা তিনি সবার থেকে আড়াল করে রাখতে চান? একদিন দুপুরে শ্বশুরমশাই কোনো একটা জরুরি কাজে বাইরে গিয়েছিলেন। আমার শাশুড়ি মন্দিরে গিয়েছিলেন। অর্পণ ছিল কলেজে। বাড়িটা একদম ফাঁকা ছিল। আমার মনে হলো আজকেই সুযোগ। আমি জানতাম চাবির গোছাটা কোথায় থাকে। আমার হাত কাঁপছিল, বুক ধড়ফড় করছিল। আমি কি ঠিক করছি? অন্যের ব্যক্তিগত ঘরে এভাবে ঢোকাটা কি অন্যায় নয়? কিন্তু পরক্ষণেই আমার মন বলে উঠল, যে মানুষটা আমার ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করছে তার ব্যক্তিগত বিষয়ে আমার জানা প্রয়োজন। আমি চাবি দিয়ে ওই ঘরের তালাটা খুললাম। ভেতরে ঢোকার সাথে সাথেই একটা ভ্যাপসা গন্ধ আমার নাকে এলো। ঘরটা বইপত্রে ঠাসা, কিন্তু এক কোণে একটা বড় স্টিলের আলমারি। আমি আলমারিটা খুললাম। ভেতরে যা দেখলাম তাতে আমার পায়ের তলার মাটি সরে গেল। থরে থরে সাজানো টাকার বান্ডিল, অনেক সোনার গয়না আর কিছু ফাইলপত্র। আমি একটা ফাইল খুলে দেখলাম তাতে এলাকার অনেক গরিব মানুষের জমির দলিল, সাথে কিছু স্ট্যাম্প পেপার যেখানে তাদের স্বাক্ষর নেওয়া আছে, কিন্তু ওপরের অংশে কিছু লেখা নেই। আমি বুঝতে পারলাম বিনোদ পাল তার সম্মানিত শিক্ষকের মুখোশের আড়ালে সন্দেহজনক আর্থিক লেনদেন ও অসাধু উপায়ে জমি সংক্রান্ত কাজের সঙ্গে জড়িত একজন লোক হতে পারেন। তিনি গরিব মানুষদের বিপদের সময় ঋণ দিয়ে তাদের পরে অসুবিধায় ফেলেন এবং অনৈতিক উপায়ে তাদের জমি দখল করার চেষ্টা করেন। আমার মাথা ঘুরছিল। এই সেই মানুষ যাকে সবাই দেবতা বলে মানে? এই সেই মানুষ যিনি আমাকে নীতিবোধের শিক্ষা দিচ্ছিলেন? আমার মনে হলো আমি একটা জটিল সমস্যার মাঝে পড়ে গেছি। আমি তাড়াতাড়ি কয়েকটা দলিলের ছবি আমার মোবাইলে তুলে নিলাম। ঠিক সেই মুহূর্তে আমি বাইরে সদর দরজা খোলার আওয়াজ পেলাম। শ্বশুরমশাই ফিরে এসেছেন। আমার হাত পা ভয় ঠান্ডা হয়ে গেল। আমি যদি এখন ধরা পড়ে যাই তাহলে কি হবে তা আমি কল্পনাও করতে পারছিলাম না। আমি দ্রুত আলমারি বন্ধ করে ফাইলগুলো আগের মতো রেখে ঘরটা তালা বন্ধ করে চাবিটা যথাস্থানে রেখে দিলাম। আমি প্রায় দৌড়ে নিজের ঘরে এসে দরজা বন্ধ করলাম। আমার সারা শরীর কাঁপছিল। আমি প্রমাণ পেয়েছি, কিন্তু এই প্রমাণ নিয়ে আমি কি করব? আমি যদি এটা সবাইকে বলি, কেউ কি আমার কথা বিশ্বাস করবে, নাকি সবাই আমাকেই অপ্রাসঙ্গিক মনে করবে? শ্বশুরমশাই কিছুক্ষণ পর আমার ঘরের দরজা এসে ডাকলেন, বৌমা, দরজা বন্ধ করে কি করছো? আমার গলা দিয়ে স্বর বেরোচ্ছিল না। আমি কোনো মতে বললাম, একটু বিশ্রাম নিচ্ছি বাবা। তিনি কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চলে গেলেন। সেদিন রাতে আমি ঘুমাতে পারলাম না। আমার মনে হচ্ছিল বিনোদ পাল হয়তো কিছু একটা সন্দেহ করেছেন। তার হাঁটা চলার মধ্যে একটা অন্যরকম সতর্কতা ছিল। তিনি বারবার আমার ঘরের আশপাশ দিয়ে ঘুরে যাচ্ছিলেন। আমি ঠিক করলাম আমাকে এখান থেকে বেরোতে হবে। কিন্তু কিভাবে? আমি যদি অর্জুনকে বলি, সে কি আমার কথা বিশ্বাস করবে, নাকি সে ভাববে আমি তার বাবাকে ফাঁসানোর চেষ্টা করছি? আমার একমাত্র ভরসা এখন রীতা। পরদিন সকালে আমি রীতাকে ফোন করলাম। আমি ওকে সব খুলে বললাম, আমার সন্দেহের কথা, তালাবন্ধ ঘরের কথা, আর গতকাল যা দেখেছি তার কথা। রীতা সব শুনে আঁতকে উঠল। সে বলল, অদিতি, তুই যা বলছিস তা যদি সত্যি হয় তাহলে বিনোদ পাল কোনো বড় ধরনের বেআইনি কাজে জড়িত থাকতে পারেন। তুই খুব সাবধানে থাকিস, আমি কিছু একটা ব্যবস্থা করছি। রীতার কথায় আমি কিছুটা ভরসা পেলাম। সে আমাকে বলল, প্রমাণ ছাড়া এই লোকের বিরুদ্ধে কিছুই করা যাবে না। আমি বুঝতে পারছিলাম বিনোদ পাল আমাকে সন্দেহ করতে শুরু করেছেন। তিনি এখন আমার সাথে প্রায় কথাই বলছিলেন না, কিন্তু তার সেই শীতল দৃষ্টি সারাক্ষণ আমার ওপরেই নিবদ্ধ থাকত। তিনি আমার ফোন ব্যবহারের ওপরও নজর রাখতে শুরু করলেন। আমি বাথরুমে গিয়ে রীতার সাথে কথা বলতাম। রীতা আমাকে পরামর্শ দিল আরও কিছু শক্ত প্রমাণ জোগাড় করার চেষ্টা করতে, বিশেষ করে তিনি যে আর্থিক অনৈতিক ব্যবস্থা চালান বা মানুষকে ভয়ভীত করে কোনো কাজ করান, সেই ধরনের কিছু বলার, প্রমাণ করার উপকরণ। আমি মনে মনে একটা পরিকল্পনা তৈরি করলাম। আমি জানি এটা খুব ঝুঁকিপূর্ণ, কিন্তু এটা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। আমি শ্বশুরমশাইয়ের সাথে আবার স্বাভাবিক ব্যবহার করতে শুরু করলাম। আমি তার কাছে আমার ভুলের জন্য ক্ষমা চাইলাম। বললাম, বাবা, আমি বুঝতে পারিনি। রীতার সাথে আমি আর মিশব না। আপনি যা বলবেন আমি তাই শুনব।
আমার এই হঠাৎ পরিবর্তনে তিনি কিছুটা অবাক হলেন, কিন্তু মনে হলো তিনি খুশিও হয়েছেন। তার ভাবটা এমন ছিল যে কিছুটা সন্দেহমুক্ত হয়ে পরিস্থিতি শান্তপূর্বক সমাধান করা গেছে। এই অভিনয়ের সুযোগ নিয়ে আমি বাড়ির পরিবেশটা হালকা করার চেষ্টা করলাম। আমি শ্বশুরমশায়ের সব কাজে সাহায্য করতে লাগলাম, এমনকি তার ওই তালাবন্ধ ঘরটাও মাঝে মাঝে পরিষ্কার করার আগ্রহ দেখালাম। প্রথমে তিনি রাজি হননি, কিন্তু আমার লাগাতার অনুরোধে তিনি শেষ পর্যন্ত রাজি হলেন। তবে শর্ত দিলেন, তিনি যখন বাড়িতে থাকবেন তখনই আমি তার সামনে ওই ঘর পরিষ্কার করতে পারবো। আমার উদ্দেশ্য ছিল ওই ঘরের আরও কিছু রহস্য জানা। একদিন ঘর পরিষ্কার করার সময় আমি তার টেবিলের ড্রয়ার থেকে একটা চাবি পেলাম। ওটা কিসের চাবি আমি বুঝতে পারলাম না, কিন্তু আমি লুকিয়ে চাবিটার একটা ছবি তুলে রাখলাম। পরে অর্পণকে ছবিটা দেখিয়েছিলাম। অর্পণ চাবিটা চিনতে পারল, বলল, এটা তো আমাদের চিলেকোঠার ঘরের চাবি। ওই ঘরটা তো সবসময় বন্ধ থাকে। বাবা বলে ওখানে পুরনো ভাঙা জিনিসপত্র আছে। আমার মন বলছিল ওই চিলেকোঠার ঘরেও কোনো রহস্য আছে। শ্বশুরমশায়ের বিশ্বাস অর্জনের জন্য আমি আমার শাশুড়ির খুব সেবা যত্ন শুরু করলাম। নন্দিতা দেবী আমার এই পরিবর্তনে খুব খুশি হলেন। তিনি আমাকে নিজের মেয়ের মতোই ভালোবাসতে শুরু করলেন। আমি তার কাছে কথায় কথায় বিনোদ পালের অতীত জীবন সম্পর্কে জানার চেষ্টা করতাম। তিনি বলতেন, তোমার শ্বশুরমশাই কষ্ট করে এই সম্মান অর্জন করেছেন, আগে আমাদের কিছুই ছিল না। তার কথা থেকে আমি বুঝলাম অর্থের প্রতি বিনোদ পালের একটা তীব্র লোভ ছোটবেলা থেকেই ছিল। একদিন সন্ধ্যায় আমি শ্বশুরমশাইকে চা দিতে তার ঘরে গেলাম। তিনি তখন ফোনে কার সাথে যেন খুব রেগে গিয়ে কথা বলছিলেন। আমি দরজার আড়ালে দাঁড়িয়ে পড়লাম। তিনি বলছিলেন, আমি কোনো কথা শুনতে চাই না। 1 সপ্তাহের মধ্যে হয় টাকা দিবি, নয়তো তোর ভিটে মাটি নিয়ে বড় সমস্যায় ফেলব। আমাকে চিনিস না তুই? আমি সঙ্গে সঙ্গে আমার ফোনে প্রমাণ সংগ্রহের উদ্দেশ্যে রেকর্ডার অন করে নিলাম। এটা আমি ভবিষ্যতের সহযোগীদের কাছে দেখানোর জন্য রাখলাম। আমি যখন রেকর্ডিংটা শুনলাম তখন আমার মনটা ভয়ে আর উত্তেজনায় কাঁপছিল। আমি প্রমাণ পেয়ে গেছি, কিন্তু আমি জানতাম এই প্রমাণটা ব্যবহার করার সময় এখনো আসেনি। আমাকে সঠিক সময়ের জন্য ধৈর্য ধরতে হবে। বিনোদ পাল বুঝতে পারছিলেন না যে তার নিজের বৌমা, যাকে তিনি দুর্বল ভেবেছিলেন, সেই তার বিরুদ্ধে এইভাবে মনোযোগ দিয়ে তথ্য সংগ্রহ করছে। আমি আমার ভেতরের ভয়কে সাহসে পরিণত করছিলাম। আমার হাতে এখন 2টো বড় প্রমাণ, দলিলের ছবি আর হুমকির অডিও রেকর্ডিং। আমি রীতাকে সব জানালাম। রীতা বলল, অদিতি, তুই খুব সাহসী একটা কাজ করেছিস, কিন্তু এখনো আমাদের থামলে চলবে না। আমাদের দেখতে হবে ওই চিলেকোঠার ঘরে কি আছে। আমি সুযোগ খুঁজতে লাগলাম। বিনোদ পাল এখন আমার উপর অনেকটাই ভরসা করতে শুরু করেছেন। তিনি ভাবছিলেন আমি সম্পূর্ণভাবে তার নিয়ন্ত্রণে চলে এসেছি। একদিন বিনোদ পাল বিশেষ কাজে শহরে গেলেন, বললেন ফিরতে রাত হবে। শাশুড়ি বিকেলে মন্দিরে চলে গেলেন, অর্পণ কলেজে। আমি সুযোগটা পেয়ে গেলাম। আমি সেই চাবিটা নিয়ে চিলেকোঠার ঘরের দিকে এগোলাম। ঘরটা বাড়ির সবচেয়ে কোণের দিকে, ছাদের উপর। দরজায় মস্ত বড় একটা তালা ঝুলছে। আমার হাত কাঁপছিল, কিন্তু মনের জোরে আমি তালাটা খুললাম। ঘরের ভেতরে ঘুটঘুটে অন্ধকার আর ধুলোর গন্ধ। আমি ফোনে টর্চ জেলে ভেতরে ঢুকলাম। ঘরটা পুরনো আসবাবপত্রে ঠাসা, কিন্তু একপাশে কয়েকটা বড় বড় ট্রাঙ্ক রাখা। আমি একটা ট্রাঙ্ক খুললাম। ভেতরে যা দেখলাম তাতে আমি খুবই স্তম্ভিত হয়ে পড়লাম। অনেকগুলো ফাইল, তাতে বিভিন্ন লোকের নামে লোন এগ্রিমেন্ট আর বন্ধক রাখা গয়না। কিন্তু সবচেয়ে গুরুতর ছিল একটা ডায়েরি। সেটা বিনোদ পালের নিসিয়ের হাতে লেখা। ডায়েরিটা পড়ে আমি জানতে পারলাম বিনোদ পাল শুধু সন্দেহজনক আর্থিক কাজ বা অসাধুভাবে জমি নেওয়ার সঙ্গে জড়িত নন, তিনি অতীতে আরও বড় ধরনের অনৈতিক কাজের সঙ্গে যুক্ত থেকেছেন। তিনি যখন স্কুলে শিক্ষকতা করতেন তখন স্কুলের অনুদানের টাকাও ঠিকমতো ব্যবহার করেননি বলে সন্দেহ করা যাচ্ছে। এমনকি একজন সহকর্মীর বিরুদ্ধে অস্পষ্ট অভিযোগ তৈরি করে তাকে অসুবিধায় ফেলেছিলেন, যার পিছনে সম্ভবত স্বার্থ জটিলতা কাজ করছে। বাইরে থেকে যতটা সম্মানিত, ভেতরটা ততটাই জটিল এবং বিব্রতকর। আমি ডায়েরিটির প্রত্যেকটা পাতার ছবি তুললাম। আমার মনে হলো আমি এমন সত্যের সম্মুখীন হয়েছি যা অনেক বড় সমস্যা উন্মোচন করতে পারে। আমি যখন ছবি তুলে বেরোতে চললাম, ঠিক তখনই সিঁড়িতে পায়ের আওয়াজ পেলাম। আমি চমকে উঠলাম। দ্রুত ট্রাঙ্ক বন্ধ করে ধুলো ঝেড়ে দরজার আড়ালে লুকিয়ে পড়লাম। আমার নিঃশ্বাস আটকে যাচ্ছিল। যিনি এসেছিলেন তিনি বিনোদ পাল নন, তিনি আমার শাশুড়ি নন্দিতা দেবী। তিনি মন্দিরের প্রসাদ নিয়ে সোজা চিলেকোঠার ঘরে এলেন। আমি অবাক হলাম।
তিনি এখানে কেন? তিনি ট্রাঙ্কের সামনে এসে দাঁড়ালেন, তারপর আঁচলের ভিতর থেকে একটা চাবি বের করে অন্য একটা ট্রাঙ্ক খুললেন। আমি দেখলাম তিনি সেই ট্রাঙ্কের ভেতর থেকে কিছু গয়না বের করে ভয় ভয় দেখছেন আর কাঁদছেন। আমি বুঝলাম এই ট্রাঙ্কটা তার বাপের বাড়ি থেকে আনা গয়নার, যা বিনোদ পাল তার কাছ থেকে কেড়ে নিয়ে এখানে লুকিয়ে রেখেছেন। আমার শাশুড়ি আমাকে দেখতে পাননি। তিনি কিছুক্ষণ পর ট্রাঙ্ক বন্ধ করে কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে গেলেন। আমি স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলাম। নন্দিতা দেবী সব জানেন। তিনি জানেন তার স্বামী কেমন মানুষ, কিন্তু ভয়ে, লোকলজ্জায় অথবা সংসারের বোঝায় তিনি অনেক কিছু চেপে রেখেছেন। আমার প্রতিবাদের ইচ্ছেটা আরও জোরালো হয়ে উঠল। আমি শুধু নিজের জন্য নয়, আমার এই অসহায় শাশুড়ির জন্যও লড়ব। আমি সেদিনই অর্পণকে সব কথা খুলে বললাম। প্রথমে সে বিশ্বাস করতে পারছিল না যে তার বাবা এমন অনৈতিক কাজের সঙ্গে জড়িত হতে পারেন, কিন্তু যখন আমি তাকে ডায়েরির ছবিগুলো দেখালাম সে ভেঙে পড়ল। তিনি লজ্জিত এবং ব্যথিত ছিলেন তার বাবার কর্মকাণ্ডের খবর পেয়ে। অর্পণ আমার পাশে দাঁড়ানোর প্রতিজ্ঞা করল। সে বলল, বৌদি, আমি তোমার সাথে আছি। এই অন্যায় সঠিকভাবে বিচার হবে। আমার লড়াইয়ে আমি প্রথম কোনো শক্তিশালী সহযোগী পেলাম। আমরা ঠিক করলাম অর্জুনকে সব জানানোর সময় এসেছে। আমি আর অর্পণ মিলে অর্জুনকে ফোন করলাম এবং সমস্ত প্রমাণ, ছবি ও অডিও রেকর্ডিং তাকে পাঠালাম। অর্জুন প্রথমে কিছুক্ষণ চুপ করেছিল। হয়তো নিজের বাবাকে নিয়ে এই কঠিন সত্যিটা সে বিশ্বাস করতে পারছিল না, কিন্তু প্রমাণগুলো এতই স্পষ্ট ছিল যে অবিশ্বাস করার কোনো উপায় ছিল না। অর্জুনের গলা ভারী হয়ে এলো। সে বলল, অদিতি, আমি দুঃখিত। আমি তোমাকে বিশ্বাস করিনি। আমার বাবা যে এমন কাজ করতে পারেন তা আমি কখনো ভাবিনি। অর্জুন জানালো সে পরের ফ্লাইটেই বাড়ি ফিরে আসছে। সে আমাকে আর অর্পিতাকে খুব সাবধানে থাকতে বলল। বিনোদ পাল যেন কোনোভাবেই টের না পান যে আমরা সব জেনে গেছি। এদিকে আমি রীতাকে সব আপডেট দিলাম। রীতা বলল সে একজন ভালো আইনজীবীর সাথে কথা বলে রেখেছে এবং প্রয়োজনে পুলিশকেও জানাতে প্রস্তুত আছে। তবে আমরা চেয়েছিলাম অর্জুন ফিরে আসুক, তারপর একসাথে পরিকল্পনা করি। আমরা চাইছিলাম এই অন্যায়ের মুখোশটা যুক্তি আর প্রমাণের মাধ্যমে সবার সামনে খুলে দিতে। বিনোদ পাল আমার আর অর্পিতার ঘনিষ্ঠতা লক্ষ্য করছিলেন। তিনি হয়তো ভাবছিলেন আমরা দুজনে মিলে তার বিরুদ্ধে কিছু করার পরিকল্পনা করছি। তার আচরণ আবার পরিবর্তিত হতে শুরু করল। তিনি অর্পিতার উপর মানসিক চাপ সৃষ্টি করতে লাগলেন। তাকে বন্ধুদের সঙ্গে মেলামেশা থেকে বিরত রাখলেন, এমনকি হাত খরচও বন্ধ করে দিলেন। তিনি চাইছিলেন অর্পণ যেন আবার তার নিয়ন্ত্রণে ফিরে আসে, কিন্তু অর্পণ এখন আর আগের মতো ভীত ছেলে নয়। সে তার বাবার চোখে চোখ রেখে সত্য বলার সাহস অর্জন করেছে। একদিন বিনোদ পাল আমাকে একা পেয়ে বললেন, বৌমা, শুনেছি তুমি নাকি আমার নামে বাইরে অনেক কথা বলছো, রীতার সাথেও নাকি যোগাযোগ আছে। আমার মনটা ধক করে উঠল। আমি শান্ত গলায় বললাম, কে বলল বাবা? আমি তো সারাদিন বাড়িতেই থাকি। তিনি ঠান্ডা স্বরে বললেন, যে বাড়ির সম্মান রক্ষা করতে জানে না তাকে মনে করিয়ে দিতে হয়। কথাগুলো শুনে আমার মনটা ভয় কেঁপে উঠল। আমি বুঝতে পারলাম তিনি আর আমাকে বিশ্বাস করছেন না। আমি নিশ্চিত ছিলাম তিনি আমার ফোন পরীক্ষা করারও চেষ্টা করেছেন, কিন্তু আমি আগেই সব প্রমাণ রীতার কাছে পাঠিয়ে ফোন থেকে মুছে ফেলেছিলাম। আমি রীতাকে জানালাম পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। রীতা বলল, অদিতি, তুই এখনই ওই বাড়ি থেকে বেরিয়ে আয়, আমি পুলিশ নিয়ে আসছি। কিন্তু আমি তাকে থামালাম। আমি চেয়েছিলাম অর্জুন আসুক। আমি চেয়েছিলাম আমার স্বামী আমার পাশে দাঁড়াক। সেই রাতটা আমার জীবনের সবচেয়ে অস্থির রাত ছিল। বিনোদ পাল সারা রাত আমার ঘরের বাইরে পায়চারি করছিলেন। আমি আর অর্পণ অন্য ঘরে দরজা বন্ধ করে বসেছিলাম। আমরা দুজনেই ভয় পাচ্ছিলাম, যদি তিনি হঠাৎ আমাদের মুখোমুখি হন কি হবে। অর্পণ আমাকে সাহস দিচ্ছিল, বৌদি, ভয় পেও না, কাল সকালেই দাদা চলে আসবে, সব ঠিক হয়ে যাবে। সকালে অর্জুন বাড়ি ফিরল। তাকে দেখেই আমি কান্নায় ভেঙে পড়লাম। অর্জুন আমাকে শান্ত করে বলল, আর কোনো ভয় নেই অদিতি, আমি এসেছি, এখন কেউ তোমাকে কষ্ট দিতে পারবে না। অর্জুনকে দেখে বিনোদ পাল প্রথমে স্বাভাবিক আচরণ করার চেষ্টা করলেন, কিন্তু অর্জুনের গম্ভীর মুখ দেখে তিনি বুঝে গেলেন কিছু একটা ঘটেছে। অর্জুন সরাসরি বলল, বাবার, আমি সব জানি, তোমার কাজ, তোমার লোকানো দলিল, সবকিছু। বিনোদ পাল প্রথমে অস্বীকার করলেন। তিনি রাগান্বিত গলায় বললেন, এই মেয়েটা তোমাদের ভাইদের আমার বিরুদ্ধে দাঁড় করিয়েছে। কিন্তু অর্জুন শান্তভাবে তার সামনে সব প্রমাণ রাখল।
দলিলের ছবি, অডিও রেকর্ডিং, ডায়েরির পাতার ছবি। বিনোদ পালের মুখ ধীরে ধীরে ফ্যাকাশে হয়ে গেল। তিনি বুঝতে পারলেন এখন আর কিছু লুকোনোর পথ নেই। এই মুহূর্তে ঘরের বাতাস ভারী হয়ে উঠল। সবাই নীরব। সত্য সামনে এসেছে। যে সত্য এতদিন গোপনে আগুনের মতো পুড়ছিল, আজ তা প্রকাশ্যে জ্বলে উঠেছে। বিনোদ পালের আসল রূপটা যখন সবার সামনে চলে এলো, তখন তিনি শেষ চেষ্টা করলেন। তিনি অর্জুনকে বোঝানোর চেষ্টা করলেন যে তিনি যা করেছেন সব সংসারের ভালোর জন্যই করেছেন। তিনি বললেন, আমি তোমাদের একটা ভালো জীবন দিতে চেয়েছিলাম, তাই এই সম্পদ সংগ্রহ করেছি। অর্জুন দৃঢ় কণ্ঠে বলল, চুপ করো। এটাকে তুমি ভালো জীবন বলো? সৎ উপায়ে নয়, অন্যায়ভাবে যা অর্জন করেছ তা ভুল। তুমি আমাদের মুখ সমাজের সামনে নিচু করে দিয়েছ। এই সময় আমার শাশুড়ি নন্দিতা দেবী প্রথমবার মুখ খুললেন। তিনি কাঁদতে কাঁদতে বললেন, আমি সব জানতাম। আমি এই মানুষটিকে অনেকবার বুঝিয়েছি, কিন্তু ও আমার কোনো কথা শোনেনি। আমার বাপের বাড়ির গয়নাগুলো নিয়ে গোপনে রেখে দিয়েছে, আমাকে ভয়ও দেখিয়েছে। আমি যদি কাউকে কিছু বলি তাহলে আমাকে এই বাড়ি থেকে বের করে দেবে। বিনোদ পাল স্তব্ধ হয়ে তার স্ত্রীর দিকে তাকিয়ে রইলেন। তিনি ভাবতেও পারেননি তার নীরব স্ত্রী একদিন এমন সাহস দেখাবে। অর্পণও তার বাবাকে তীব্রভাবে সমালোচনা করল। সে বলল, তোমার সন্তান হিসেবে এখন লজ্জা লাগে। তুমি একজন শিক্ষিত মানুষ হয়েও এমন অন্যায় কাজ করেছ। তুমি সমাজে ভালো মানুষের মুখোশ পরে যা করেছ তা অত্যন্ত দুঃখজনক। বিনোদ পাল দেখলেন তার নিজের পরিবারই আর তার পাশে নেই। তার সেই গর্ব, সেই প্রভাব সব এক মুহূর্তে ভেঙে গেল। তিনি নিঃশব্দে সোফায় বসে পড়লেন। ঠিক সেই মুহূর্তে রীতা পুলিশ নিয়ে বাড়িতে প্রবেশ করল। সাথে ছিলেন ইন্সপেক্টর মৌসুমী সেন, একজন সৎ, ন্যায়পরায়ণ এবং দৃঢ়চেতা পুলিশ অফিসার। রীতা আগেই থানায় সমস্ত প্রমাণসহ অভিযোগ দায়ের করেছিল। ইন্সপেক্টর মৌসুমী বিনোদ পালের দিকে তাকিয়ে বললেন, বিনোদ পাল, আপনার বিরুদ্ধে আইন অনুযায়ী তদন্ত চলছে। অসৎ উপায়ে কাজ ও সম্পত্তি সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে আপনাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হবে। বিনোদ পাল কোনো প্রতিবাদ করলেন না। হয়তো তিনি বুঝতে পেরেছিলেন এখন আর কিছু বলার নেই। পুলিশ যখন তাকে নিয়ে যাচ্ছিল, তিনি একবার আমার দিকে তাকালেন। সেই চোখে অনুশোচনার চেয়ে বেশি ছিল নীরবতা। আমি আর ভয় পাচ্ছিলাম না। আমার মনে হচ্ছিল আমি অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পেরেছি। আমি শুধু নিজের নয়, অনেক নীরব মানুষের পক্ষেও দাঁড়াতে পেরেছি। পুলিশ পরে চিলেকোঠার ঘর ও বিনোদ পালের পড়ার ঘর তল্লাশি করে সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র ও প্রমাণ সংগ্রহ করল। ইন্সপেক্টর মৌসুমী আমার কাছে এসে বললেন, অদিতি দেবী, আপনি যা করেছেন তা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়ানো এক অসাধারণ উদাহরণ। আমরা নিশ্চিত করব সঠিক বিচার হবে। আমার শাশুড়ি আমাকে জড়িয়ে ধরে কাঁদলেন। তিনি বলছিলেন, মা, তুমি আজ আমাকে মুক্তি দিলে। এতদিন আমি ভয়ে ও চুপচাপের মধ্যে বেঁচেছিলাম। অর্জুন আমার হাত ধরে বলল, অদিতি, তুমি আমার গর্ব। তুমি যেভাবে সত্যের জন্য লড়েছ তা সবাই পারে না। আমি তোমার স্বামী হিসেবে তোমার প্রতি শ্রদ্ধা অনুভব করি। অর্পণের চোখেও আমার জন্য গভীর সম্মান ছিল। এই ঘটনাটা পুরো শহরে ছড়িয়ে পড়ল। প্রথমে কেউ বিশ্বাস করতে পারছিল না যে বিনোদ পালের মতো একজন শিক্ষিত ও সামাজিকভাবে সম্মানিত মানুষ এমন অনৈতিক কাজ করতে পারেন। তবে ধীরে ধীরে সবাই সত্যিটা জানতে পারল। কেউ কেউ আমার সমালোচনা করলেও আমি জানতাম সত্যের পথে হাঁটলে নিন্দা আসবেই। কিন্তু আমি বিশ্বাস করি সত্য ও ন্যায়ের পথই শেষ পর্যন্ত বিজয়ী হয়। বিনোদ পালের গ্রেফতার হওয়ার পর পাল বাড়িতে একটা অদ্ভুত শান্তি নেমে এলো। সেই চাপা ভয়, সেই অস্বস্তিকর পরিবেশটা আর ছিল না। কিন্তু একটা বড় ঝড়ও আমাদের ওপর দিয়ে বয়ে গেল। সমাজের যে মানুষগুলো বিনোদ পালকে মাথায় তুলে নাচত, তারাই এখন আমাদের দিকে আঙুল তুলছিল। অনেকেই বলতো ঘরের ব্যাপার ঘরেই মিটিয়ে ফেলা উচিত ছিল। আমি নাকি পরিবারের সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছি। আমার শাশুড়ি নন্দিতা দেবী প্রথম দিকে এই লোকলজ্জায় খুব ভেঙে পড়েছিলেন, কিন্তু আমি আর অর্জুন তার পাশে দাঁড়ালাম। অর্জুন ঠিক করল সে আর অন্য শহরে থাকবে না। সে তার চাকরিটা বদলে এই শহরেই একটা কোম্পানিতে যোগ দিল। আমরা ঠিক করলাম আমরা একসাথে থাকব এবং এই পরিস্থিতি মোকাবিলা করব। অর্পণও তার পড়াশোনার পাশাপাশি আমাদের কাজে সাহায্য করতে শুরু করল। বিনোদ পালের আসল ঘটনা ফাঁস হওয়ার পর সেই সব গরিব মানুষেরা একে একে আমাদের বাড়িতে আসতে শুরু করল, যাদের জমি বা টাকা তিনি অসাধু উপায়ে নিয়েছিলেন। তারা এসে আমার কাছে কাঁদতে লাগলো। তারা ভাবছিল বিনোদ পাল আইনি সমস্যায় পড়ায় তাদের টাকা বা জমি আর ফেরত পাবে না। আমি তাদের সবাইকে আশ্বস্ত করলাম। আমি বললাম, আপনাদের ভয় নেই, আমরা আপনাদের সঠিকভাবে সাহায্য করব। আমি আর রীতা মিলে একটা উদ্যোগ নিলাম। আমরা ইন্সপেক্টর মৌসুমী সেন এবং একটি আইনজীবীর সাথে কথা বললাম।
পুলিশি তদন্তে বাজেয়াপ্ত হওয়া সমস্ত দলিলপত্র যাচাই করা হলো। আমরা দেখলাম বিনোদ পাল প্রায় কটি পরিবারের জমি অনুপযুক্তভাবে দখল করে রেখেছেন। আমরা সিদ্ধান্ত নিলাম আইন অনুযায়ী সেই জমিগুলো তাদের আসল মালিকদের ফিরিয়ে দেওয়া হবে। যে টাকা তিনি রিং বা সুদের নামে নিয়েছিলেন সেটারও আইনি ব্যবস্থায় সমাধান করার উদ্যোগ নেওয়া হলো। এই কাজটা সহজ ছিল না, আইনি প্রক্রিয়া জটিল ও সময় সাপেক্ষ ছিল, কিন্তু রীতা, অর্জুন আর অর্পণের সাহায্যে আমি হাল ছাড়িনি। আমরা প্রতিটি পরিবারের কাছে গিয়ে তাদের আইনি লড়াইয়ে সহায়তা করলাম। অর্জুন তার বাবার সংগ্রহকৃত সম্পদের একটি অংশ দিয়ে সেই সব মানুষের আর্থিক বোঝা হালকাভাবে কমানোর চেষ্টা করল। নন্দিতা দেবীও তার কিছু ব্যক্তিগত জিনিস বিক্রি করে এই কাজে সহযোগিতা করলেন। তিনি বললেন, অন্যায় উপার্জিত জিনিস দিয়ে আর সংসার চালাতে চাই না, আমি প্রায়শ্চিত্ত করতে চাই। ধীরে ধীরে সমাজের মনোভাব বদলাতে শুরু করলো। যে মানুষগুলো আগে আমাকে অসভ্য বলতো তারা এখন আমার সাহসের প্রশংসা করতে লাগলো। তারা বুঝতে পারল আমি নিজের জন্য নয়, সমাজের কল্যাণের জন্যই এই লড়াইটা লড়েছি। সেই পরিবারগুলো যখন তাদের জমি আর আর্থিক সহায়তা পেল, তখন তাদের কৃতজ্ঞতার হাসি আমার জীবনের সবচেয়ে বড় অর্জন ছিল। তারা আমাকে মা সম্পদকরণ করে সম্মান দেখালো। ইন্সপেক্টর মৌসুমী সেন আমার এই কাজে সন্তুষ্ট ছিলেন। তিনি আমাকে বললেন, অদিতি, আপনি যা করেছেন তা অন্যদের জন্য অনুকরণীয়। আপনি শুধু একজন ব্যক্তিকে বিচারকের মুখে আনেননি, আপনি দেখালেন যে অন্যায়ের বিরুদ্ধে সাহস দেখালে ন্যায় প্রতিষ্ঠিত হতে পারে। রীতা আমাকে জড়িয়ে ধরে বলল, আমি জানতাম তুমি পারবেন, তুমি শুধু আমার বন্ধু নও, তুমি অনুপ্রেরণার উৎস। এই ঘটনার পর আমার পরিবারের সম্পর্কগুলো আরও মজবুত হয়ে উঠল। অর্জুন আর আমার মধ্যে বিশ্বাস ও সম্মান আরও গাঢ় হলো। আমার শাশুড়ি তার ভয় কেটে একজন আত্মবিশ্বাসী নারী হয়ে উঠলেন। অর্পণও দায়িত্বশীল একজন তরুণ হিসাবে গড়ে উঠল। আমরা বুঝতে পারলাম সত্যের পথে থাকা কষ্টসাধ্য হলেও তার ফল নিরাপত্তা ও মানসিক শান্তি অপরিসীম। বিনোদ পালের বিচার শুরু হলো। সমস্ত প্রমাণ, সাক্ষ্য এবং তার নিজের ডায়েরির ভিত্তিতে আদালত তাকে দোষী সাব্যস্ত করল। বিভিন্ন অন্যায় কাজ ও আর্থিক অনিয়মের অভিযোগে তার দীর্ঘমেয়াদী কারাদণ্ড হল। সেদিন আদালতে দাঁড়িয়ে আমি কোনো উল্লাস অনুভব করিনি। আমার শুধু মনে হচ্ছিল একটা অন্যায়ের চক্রের অবসান হলো। একজন মানুষ নিজের লোভের কারণে নিজের মর্যাদা, সংসার সব কিছু হারালো। এই ঘটনার পর আমি ঠিক করলাম আমি শুধু আমার সংসার নিয়েই থাকব না, আমি রীতার সাথে যোগ দিলাম তার নারী অধিকার সংস্থায়। আমরা দুজনে মিলে নিরাপদ নারী নামে একটি নতুন প্রকল্প শুরু করলাম। আমাদের উদ্দেশ্য ছিল শুধু নারীদের আত্মরক্ষা শেখানো নয়, বরং তাদের সামাজিক, আর্থিক এবং আইনি অধিকার সম্পর্কে সচেতন করা। আমরা চাইছিলাম আর কোনো অদিতি বা নন্দিতা দেবী যেন অন্যায়ের ভয়ে চুপ করে না থাকে। আমরা গ্রামে গ্রামে গিয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করলাম। আমরা নারীদের শেখাতে লাগলাম কিভাবে তারা প্রতারণার শিকার হওয়া থেকে বাঁচতে পারেন এবং কিভাবে আইনি সহায়তা নিতে পারেন। আমার শাশুড়িও আমাদের এই কাজে যুক্ত হলেন। তিনি তার জীবনের অভিজ্ঞতা দিয়ে অন্য নারীদের বোঝাতেন যে ভয় পেয়ে চুপ করে থাকা কোনো সমাধান নয়। অর্জুন আর অর্পণও আমাদের এই সংগঠনকে মানসিক এবং আর্থিকভাবে পূর্ণ সমর্থন করত। আমার জীবনটা এখন পুরোপুরি বদলে গেছে। আমি এখন শুধু একজন বৌমা বা স্ত্রী নই, আমি এখন অনেক এইরকম অসহায় নারীর ভরসার প্রতীক। আমি বুঝেছি শিক্ষাই আসল শক্তি, যে শিক্ষা মানুষকে সাহসী, নীতিবান এবং সচেতন করে তোলে। আমি আমার শ্বশুরমশাইকে ক্ষমা করতে পেরেছি কিনা জানি না, তবে আমি তার জন্য মানবিক সহানুভূতি অনুভব করি। ক্ষমতার লোভ তাকে পথভ্রষ্ট করেছিল, আর তার ফল ভোগ করেছে তার নিজের পরিবার। বন্ধুরা, আমার গল্পটা আজ এখানেই শেষ। আমি জানি আমার মতো এমন অনেক অদিতি হয়তো এই মুহূর্তে আমার গল্প শুনছেন, যারা সমাজের ভয়ে, পরিবারের মান রাখার চিন্তায় অন্যায়ের মুখে চুপ করে থাকেন। আমি শুধু তাদের বলতে চাই, সম্মান কখনো নীরবতা দিয়ে রক্ষা করা যায় না। ন্যায়ের পক্ষে দাঁড়ানোই সত্যিকারের সাহস। সমাজের প্রতিটি নারীর জানা উচিত জ্ঞান, আত্মবিশ্বাস ও ন্যায়বোধই তার সবচেয়ে বড় শক্তি। একজন নারী যখন সত্যের পথে দাঁড়ায়, তখন অন্যায়ের মূল কেঁপে ওঠে। তাই যদি আপনার জীবনে বা আশেপাশে কোনো অন্যায় ঘটে,
তাহলে নীরব থাকবেন না, সঠিক পথে থেকে প্রতিবাদ করুন। প্রথম পদক্ষেপটি হয়তো কঠিন হবে, কিন্তু সেই পদক্ষেপই আপনাকে এনে দেবে আত্মসম্মানের শক্ত ভিত্তি। বন্ধুরা, গল্পটি বলার আমার উদ্দেশ্য কোনো ব্যক্তি বা সম্পর্ককে ছোট করা নয়, বরং সামাজিক সচেতনতা বৃদ্ধি করা। প্রতিটি মানুষের, বিশেষ করে নারীদের, তাদের আইনি ও মানবিক অধিকার সম্পর্কে সচেতন হওয়া প্রয়োজন। বন্ধুরা, গল্পের শেষে আমি তোমাদেরকে বলতে চাই, যে অন্যায় দেখে চুপ থাকে সেও অন্যায়ের অংশীদার। তাই আসুন আমরা সবাই মিলে এমন একটি সমাজ করি যেখানে কোনো বিনোদ পালের মতো স্বার্থান্বেষী লোক মাথা তুলে দাঁড়াতে সাহস না পায়। বন্ধুরা, গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ সবাইকে।